শাহজাদপুর শহরটি কোলাহলে মেতে থাকা এক প্রাণোচ্ছল শহর হলেও এই শহরে অবস্থিত এক ছোট গ্রামে বহমান কুমোট এক নীরবতা, যেখানে নীরবতাও ওর দাস। এ যেন এক দাসত্বপুরী। এখানে আঁধার নামার সাথে সাথে অন্ধকারের অতল গভীর থেকে বাতাসের মতো ভেসে আসে সেই নাম, অন্ধকারের দানব কালিশ জিন। এখানকার অন্ধকার, এখানকার বাতাস সব যেন চিৎকার করে বলে ওর তাণ্ডবের কথা। যুগের সাথে হয়তো ওর আতঙ্কের কথা সবাই ভুলে গেছে, কিন্তু আজও এই গ্রামে সেই দানবের কথা উঠলে সেখানে বসবাসরত মুরব্বীদের মাঝে ভয়ের শিহরণ জাগে। নিছক আজ সে দানবের আতঙ্কের কথা বাচ্চাদের ভয় দেখানোর এক গল্প কাহিনী মাত্র। এই মাত্র ভাবাটাই ভুল। ভয় ভয় যে কখনোই একটু বা মাত্র হয় না। ভয় হয় এক অনাগত বাচ্চার মতো। বাচ্চা যেমন তার মায়ের গর্ভে ছোট একটা রক্তদানা থেকে বেড়ে ওঠে এবং ধীরে ধীরে মানুষের রূপ নেয়, ভয়ও তেমনি ধীরে ধীরে বেড়ে ওঠে, ভয়ানক দানবের রূপ নেয়। কল্পনার নিকষ কালো আঁধারের বুক চিরে বাস্তব দুনিয়ার আলোকে অন্ধকারের কালো দুনিয়াতে রূপান্তরিত করতে আসে। তেমনি সেই ঘটনা যা বাচ্চাদের ভয় দেখানোর জন্য শোনানো হতো, তা যে এবার এক ভয়ানক রূপে আবারও গ্রামে ফিরে আসবে তা কেউ কখনো কল্পনাও করেনি। যা লোককাহিনী হয়ে অতীতের কোনো এক কোণে বিলীন হয়ে গিয়েছিল, তা বহু যুগ পরে কেন জানি না আবারও ফিরে এসেছে। আমরা অনেকেই ভেবে থাকি জিন, পিশাচ বা শয়তানের কোনো অস্তিত্বই বর্তমান যুগে নেই। কিন্তু কেউ কি এটা জানি, যুগের যতই পরিবর্তন আসুক না কেন, এরা এদের অস্তিত্বের জানান প্রতি যুগেই দিয়ে থাকে। যখন এখন বন্ধ কিভাবে? এদিকে রিফাত দেখে ঘুমিয়ে আছে। কি হচ্ছে আমার সাথে? বুঝে ওঠার আগেই বাবা বলল, কই, কোথাও তো কিছু নেই। তাকে সব বললাম, কিন্তু রিফাতের বাবা বলল, এখানে কিছু নেই, সবই তোমার মনের ভুল। বাদ দাও, শুয়ে পড়ো। সব বাদ দিয়ে আমি শুতেই যাব। এর মধ্যে আচমকা আমাদের চালের ওপর থেকে কাকের আওয়াজ আসা শুরু করলো। সে সাথে রিফাত কেঁপে কেঁপে উঠে কান্না শুরু করলো। আমি এর মধ্যে অনুভব করলাম রুমটা কেমন যেন ভ্যাপসা গরম এবং গন্ধে ভরে উঠেছে। আমি ওর বাবাকে বলি, ঘরটা কেমন ভ্যাপসা গরম, অথচ শীতকাল তখন। এদিকে রিফাতের নানি ছুটে চলে এসেছে। আমি তাকে সব কথা বলতে সে অবাক হয়ে বলল, কই, আমি তো কোনো গরম অনুভব করছি না। এ কি? আসলেই তো, কোথায় গন্ধ, কোথায় গরম? আমি মাকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম এবং রিফাতের বাবাকে বলতে বলি যে তুমিও তো অনুভব করেছিলে সব কিছুই, তাহলে মাকে বলো। কিন্তু রিফাতের বাবা এগুলোকে মনের ভুল বলে শুয়ে পড়তে বলে সবাইকে। রিফাতের নানিও আমাকে বেশিক্ষণ আর কথা বাড়াতে না দিয়ে যাওয়ার আগে বলে দোয়া পড়ে শুতে। আমি তাই করলাম। এর কিছুক্ষণ পর একটা ব্যাপার খেয়াল করলাম, এবার চালের ওপর কেউ হাঁটছে এবং সেই সাথে ফোঁস ফোঁস একটা আওয়াজ। গা ভার হতে লাগলো। জানি না কতক্ষণ এই শব্দ শুনেছি, আর এভাবেই একটা সময়ে ভয়ে ভয়ে রিফাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে মাকে আবারও বললাম সব কথা। এবার সে একটু ভাবনায় পড়ে গেল। হঠাৎ সে বলে ওঠে, হতেও পারে, তাহলে ওকে তোর দাদি অর্থাৎ বুলিকে দিয়ে একটু ঝাড়িয়ে নিয়ে আসতে হবে। কোনো বিপদ হলো কিনা? ছোট থেকেই রিফাতকে তিনি ভালোবাসতেন। তিনি অল্প বিস্তর ঝাড়ফুঁক জানতেন, কারণ তার সাথে জিন আছে। যাই হোক, দাদিকে দেখানো হলো তাকে, তবুও তারা সাথে থাকায় মা ছোটখাটো ঝাড়ফুঁক করে আর ছোট বড় বিপদের আভাসও পায়। আর এবার যে ইঙ্গিত পেয়েছে, আমার মনে হয় বিপদটা ছোটখাটো নয়, কারণ
এই বিপদটা টের পাওয়ার পর থেকেই মা অস্থির হয়ে উঠেছিল। আমার মনে হয় কেউ তো আছে যে বাধা দিচ্ছে তোদের সাহায্য করতে। কেউ চাইছে মা সাহায্য না করুক। নিজেদের খেয়াল রাখ আর ভালো কবিরাজ দেখা। আমার মনে হয় না এটা স্বাভাবিক কিছু। মা কথা বলতে পারছে না যে শুনবো কি হয়েছে। এতক্ষণে ফুপু যা বলল আমার মাও সব শুনল। তারপর মা ফুপুকে বলল, তুই যা আশঙ্কা করছিস তা যদি সত্যি হয় তাহলে কিছু একটা কর, ভালো একটা কবিরাজের সন্ধান দে। ফুপু বলল, সেভাবে তো কাউকে চিনি না, তবে গ্রামের একজন আছে, তার পরিবার নাই, কবিরাজি করে সে, তার দ্বারা অনেকেই উপকার পেয়েছে। আচ্ছা দেখি, আমি খোঁজ নিয়ে জানাবো। এরপর আমরা বাড়ি চলে আসি। রিফাত সারাদিন ভালোই ছিল। ওকে বিকেলের দিকে ঘুম পাড়িয়ে আমি কাজ করছিলাম। হঠাৎ সন্ধ্যা নামার সাথে সাথে আমার কানে ভেসে এলো রিফাতের কান্নার আওয়াজ। মা বলল, যা দেখ, ঘুম থেকে উঠেছে তাই কান্না করছে, হয়তো নিয়ে আয় ওকে আমার কাছে। বললাম, ঠিক আছে, আমি আনছি। ওকে আনার জন্য আমার রুমের কাছাকাছি আসতেই শুনি রিফাত হাসছে, যেন কারোর সাথে খেলছে। আমি এটা শুনেই ফুপুর বলা কথাগুলো মনে করতে থাকি। আমি এক প্রকার ভয়েই রুমের দরজাটা হালকা করে খুলে দেখলাম। যা দেখলাম তাতে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি দেখি রিফাত দরজার দিকে পিঠ দিয়ে বসে আছে, হাতে খেলনা নিয়ে খেলছে, আর ওর সামনে ওয়ালের দিকে তাকিয়ে হাসছে। ওই ওয়ালে ছিল ভয়ানক এক ছায়া মূর্তি। হে কি, কোথায় ওর শরীর? এ তো দেখি একটা শুধু ছায়া, আর সেই পরিচিত ভয়ানক রক্তচক্ষু সে। আমি এবার সত্যি সত্যি ভয় পাই। হে কি, এটা যে আমাদের রিফাত হতেই পারে না। ও হাসিটা থামিয়ে আমার দিকে তাকায়, ভীষণ অন্যরকম লাগছে ওকে। আমি ভয় পেয়ে দু এক কদম পিছিয়ে যাই। দৃশ্যটা যেমন অবাক করার মতো ছিল, তেমনি শরীর হিম করে দিয়েছিল আমার। এক পলকে সে আমার কাছে আসে। আমি চিৎকার করে চোখ বন্ধ করে ফেলি। কোনো সারা শব্দ নেই দেখে আমি চোখটা খুলি, দেখে কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই আমার কাঁধে কারো হাতের উপস্থিতি টের পাই। আমি থমকে যাই। তখন এক ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠ আমাকে কিছু একটা বলে। এবার আমি বলে উঠি, কে তুই? আর আমার নাতি রিফাত কই? এবার ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। যেই না আমি সামনে তাকাই, অমনি ওই রিফাত রূপী অবয়বটা আমার সামনে চলে আসে। আমি ওখানেই থমকে যাই। ওর মুখ আমার কানের কাছে নিয়ে এসে ফিস ফিস করে বলে, জানতে চাস আমি কে? এরপর সে আমার গলা টিপে ধরে। হঠাৎ মনে হলো ঝড়ের বেগে কোনো উজ্জ্বল আলোর কুণ্ডলী এসে ওই ছায়া মূর্তিটার উপরে ঝাঁপিয়ে পড়ল, আর ওই অশরীরীকে ঠেলে জানালার বাইরে নিয়ে গেল। হঠাৎ রুমের পরিবেশটা গরম থেকে স্বাভাবিক হয়ে গেল। আমার হুঁশ ফিরল। নিজেকে সামলে নিয়ে আমি উঠে বসলাম। দেখি রিফাত মেঝেতে পড়ে আছে। ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল, তবু আমি ভয়ে ভয়ে রিফাতের কাছে যাই। ওকে নাড়াতে গিয়ে দেখি ও জ্ঞান হারিয়েছে। তুইও জ্ঞান হারিয়েছিস। আগে রিফাতকে বিছানায় রেখে তারপরে তোর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাই। আমি আমার সাথে হওয়া সবকিছু মাকে বললাম। এদিকে বাড়িতে কেউ নেই, আবার রিফাতের বাবাও বাইরে গেছে। আমি তাকে ফোন করে বাসায় আসতে বললাম। রিফাতের বাবা আসলে তাকে আবারও সব খুলে বললাম। সে রিফাতকে একবার দেখে বলল, কই, ও তো ঘুমোচ্ছে, এসব মনের ভুল, এতটুকু বাচ্চা এগুলো কিভাবে করবে? আমার মা তাকে বলল, ওটা রিফাত ছিল না, আমাদের ব্যবস্থা নিতে হবে বড় বিপদ ঘটার আগেই। রিফাতের বাবা বলে ওঠে, আম্মা, আপনিও এসব বলছেন? আপনার মেয়ের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনিও দেখেন, এসব কিছুই না, বাদ দিন তো। আর যদি খারাপ কিছু সত্যি হয়ে থাকে, আমি আছি না, চিন্তা করবে না, দরকার হলে বোতলবন্দি করব। আর সেই ডাকের মোহে সাড়া দেই আমি। আমার মনে হচ্ছিল রিফাত আমায় ডাকছে।
হঠাৎ কিছুটা হোঁচট খেয়ে আমার হুঁশ ফেরে। আমি তখন বুঝতে পারি যে আমি আমাদের ঘরের পেছনের দিকটায় আছি। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি আর ভাবি, এখানে কিভাবে এলাম? আমি তো রিফাতকে খুঁজছিলাম। কিছু বুঝে উঠতে না পেরে আমি ফিরে আসতে যাব, তখন আমার মনে হলো আমার পেছন থেকে কেউ হেঁটে যাচ্ছে। আমি থেমে যাই, পেছনে ফিরে তাকাই, কেউ নেই। সব মনের ভুল ভেবে আবারও ঘরের দিকে হাঁটা দেই। এবার পেছন থেকে সেই বাবা ডাকটা আবারও কানে বাজে, ফ্যাঁস ফ্যাঁসে করুণ কণ্ঠ, কান্না মিশ্রিত। আমি পেছনে ঘুরে তাকাই, তবে এবার সে সাথে বলে উঠি, কে ডাকে? রিফাত। হঠাৎ সামনের অন্ধকারের ভেতর থেকে কারো আওয়াজ ভেসে উঠল, বাবা। আমি বললাম, কে ডাকছে আমাকে? সামনে এসো। আবার সেই ডাকটা শুনি। এবার ভালো করে খেয়াল করে বুঝতে পারলাম ডাকটা অন্ধকারে থাকা ওই আম গাছটার ভেতর থেকে আসছে। আমি বলি, কে? কে ওখানে? এটা বলতেই লক্ষ্য করলাম আম গাছটার পেছন থেকে ছোট একটা হাত বের হলো। দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চার হাত ওটা, কিন্তু অন্ধকার হওয়ায় ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি করব। এরপর আমি আবারও বলি, কে ওখানে? দেখি কেউ মাথা বের করলো। আমাকে দেখে বাচ্চাটা হাসছে। আমি এক প্রকার ভয়ে ভয়ে বললাম, কে তুমি? ওখানে কি করছো? এটা বলতো এই বাচ্চাটা বলল, বাবা, কাছে এসো। আমি বললাম, তুমি এসো আমার কাছে। এটা বলতেই বাচ্চা অবয়বটা বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। তখন বুঝতে পারলাম সে আমার ছেলে রিফাত। আমি বলে উঠলাম, বাবা, তুমি এখানে কি করছো একা একা? আমি ভুলেই গেছি যে আমার ছেলে তো কথাই শেখেনি, হাঁটা তো দূরের কথা। সেখানে এই বাচ্চাটা বড় মানুষের মতো আচরণ করছে। বাচ্চারূপী অবয়বটা আমার সাথে কথা বলে উঠল, আসো বাবা, আসো আমার কাছে। আমি আবারও কোন মোহে ওর কাছে ছুটে যাচ্ছিলাম। হঠাৎ আমার গায়ে একটা ঠান্ডা দমকা হাওয়া লাগলো, আর তারপরে আমার হুঁশ ফিরল। আমি দেখি এতে আমাদের বিপদ হতো, কিন্তু এখন এগুলো বলার সময় না। তোরা কি জানিস রিফাতের ওপরে খুব খারাপ একজনের ছায়া পড়েছে? আমি বললাম, ঠিক বলেছ তুমি দাদি, আমি দেখেছি। শুধু আমি না, আমরা সবাই দেখেছি। দাদি বলল, আমি জানি, আমিও দেখেছি। আমার এই অবস্থার পেছনে তো ওই ছিল। সেদিন যখন তোরা রিফাতকে নিয়ে চলে আসলি, তারপর আমি অনেক চিন্তিত হয়ে পড়ি। কেন যেন মনে হচ্ছিল কোনো একটা ঝামেলা হয়েছে, কোনো একটা কিছুর নজর পড়েছে। এর মধ্যে আমি দেখি আমার সাথে থাকা তেনারা এসেছেন। রুমে যাই, তাদের সাথে কথা বলি। তারা বলে, ওই বাচ্চাটা তোর নাতি না? আমি বললাম, জি। কিন্তু বলতেই তারা বলে ওঠেন, এখানে কালো জাদুর দুনিয়ার বাদশার প্রিয় এক গোলামের অস্তিত্ব অনুভব করতে পারছি। তোর নাতির তো অনেক বড় বিপদ সামনে। আমি বললাম, কি বলছেন আপনারা, কি বিপদ? তখন তারা বলতে শুরু করলেন, এটা অনেক প্রাচীন এক অশরীরী, যার সম্পর্কে আমরাও জানি না ভালো করে। তবে বর্তমানে তোর নাতিকে দেখে এইটুকু আঁচ করতে পেরেছি যে এটা কোনো সাধারণ পিশাচ নয়, এ এক ভয়ঙ্কর ইফরিত জাতের এক পিশাচ। তুমি তো জানো ইফরিতরা কেমন হয়, সাবধান করো ওদের। আমি এটা শুনেই তোদের বাড়ি যাবার জন্য ভাবারাই। হঠাৎ আমি থমকে যাই। আমি ভুলে গিয়েছিলাম আমার গা বন্ধ করতে হবে। সেদিন যদি গা বন্ধ করতাম, তাহলে হয়তো তারা আমার কোনো ক্ষতি করতে পারত না। কিন্তু তারা আচমকাই আমার উপরে আক্রমণ করে বসে। ওরা বলে ওরা রিফাতকে নিয়ে যেতে এসেছে, এবং এতে কেউ বাধা দিলে সেও বাঁচবে না। এটা বলতেই ও আমার গলা চেপে ধরে। আমি জমিন থেকে কিছুটা উঁচুতে উঠে পড়ি এবং তারপরে ছাদের কার্নিশ বরাবর আমাকে ঠেলে দেয়। আমি ছোটার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। হঠাৎ এক ঠান্ডা হাওয়া আসে, লড়াই শুরু হয় আমার জিনের সাথে, কিন্তু পেরে ওঠেনি সে। আমি ওর মৃত্যুর বদলা নেব, রিফাত আর ওর পরিবারকে বাঁচাবো। যখন শুনলাম কালাম এখানে এসেছে, আমি সাথে সাথে চলে এসেছি। তো তিনি মনে যে ভয় পেলে চলবে না, উল্টো সাহস দেখাতে হবে। তো উনি একজন সম্ভবত একজন সাহস মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন উনি। উনি বলেন
যে আমার সাথে ঠাট্টা মস্করা করিস না, যদি তোর সাহস থাকে তাহলে আমার সাথে লড়িয়ে দেখা। তো রাসেল ভাই এটা বলার সাথে সাথে জিনিসটা ওইখান থেকে উদা হয়ে যায় এবং সরাসরি ওনার 4 থেকে 5 হাত সামনে এসে দৃশ্যমান হয়। জিনিসটা দেখতে কিছুটা মানুষের আকৃতির, কালো, এসে একটা বিদঘুটে একটা হাসি দেয়। উনি মুখটা দেখতে পারেনি, কিন্তু হাসিটা অনেক ভয়ঙ্কর ছিল এবং দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। হাত পায়ের যে চামড়াগুলো ওইগুলো নাকি বৃদ্ধ মানুষের মতো মানে ফোটা হয়ে গেছে, মানে ঢিল হয়ে গেছে, এবং ওই জিনিসটা বিদঘুটে একটা হাসি দেয়। তো রাসেল ভাই ওই জিনিসটা মুস্তফা ভাইকে এসে সাথে হামলা করা শুরু করে, মানে ওনার গায়ে আঁচড়াতে থাকে এবং ওনারকে পানি নিতে টেনে নেওয়া যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। তো মুস্তফা ভাই ছিলেন একজন শক্তিশালী মানুষ। তো তিনি মানে যে দিক মনে হচ্ছে ওই দিকে লাথি, ঘুষি, কিল, চর, মানে যেটা মনে হচ্ছে ওইটা দিতে থাকলেন। কিন্তু ওই জিনিসটাকে লক্ষ্য করে দিলেও, যেমন ওই জিনিসটাকে ঘুষি দিলেও তিনি মানে বুঝতে পারছিলেন না যে কোনো কেউ উপরে তিনি ঘুষি দিয়েছে অথবা কিল চর দিয়েছেন। তো তিনি তা মনে করে তিনি যেই দিক মনে ওই দিকে মানে হাফটা কিল চর ঘুষি দিতে থাকলেন। তো তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, যখনই তিনি ওই জিনিসটার দিকে একটা কিল অথবা একটা লাথি দেন, জিনিসটা মানে ওই কুকুর অথবা বিড়ালের ছানা যেমন আসল ভাই চিৎকার করে ওঠে কোনো কিছু দিয়ে আঘাত করলে, ওই রকম চিৎকার দেয় এবং ইয়া করে। তো উনি এমন অনেকক্ষণ করতে ধস্তাধস্তি, মানে ওনাদের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়। এমন করতে 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 উনিও এই ঝগড়ার ধস্তাধস্তির মাঝেই তিনি আস্তে আস্তে সামনে এগোতে থাকলেন। এক প্রকার ধস্তাধস্তির পর মানে তিনি দেখলেন জিনিসটা আর নেই। তিনি মানে তার শ্বশুরবাড়ির দিকে হাঁটা শুরু করলেন। কিছু দূর হাঁটার পরই মনে হলো কে যেন তার চুল ধরে, যেহেতু তার চুল ছোট ছিল, তো ওই ছোট চুলে কে যেন মুষ্টি বেঁধে ধরে আসছে এবং তাকে পিছন দিক টানতে চেষ্টা করছে। তো তিনি এই চুল ধরার সাথেই তিনি কষ্ট করে হাঁটতে মানে আস্তে আস্তে সামনে এগোতে থাকলেন এবং যে জিনিসটা পিছনে ধরে আছে ওই জিনিসটা তাকে বললো যে তুই অনেক সাহসী, তোকে আমার পছন্দ হয়েছে, তুই আমার সাথে থেকে যা, তোকে আমার পছন্দ হয়েছে, তুই আমার সাথে থেকে যা। তো রাসেল ভাই তিনি বুঝতে পারেন যে এটা ওইটাই যার সাথে তখন তিনি ধস্তাধস্তি করেছেন এবং তিনি কষ্ট করে ঠেলে মানে ওনার শ্বশুরবাড়ির দিকে আগাতে থাকেন, যেহেতু ওনার শ্বশুরবাড়ি আর বেশি দূরে নয়। এবং ওই জিনিসটা একই কথা বলছে যে তুই যাস না, তুই আমার সাথে থেকে যা, এবং ওনার চুল ধরে পিছনের দিকে টানছে নেওয়ার জন্য, এবং ওই জিনিসটা বিড় করে আরো কি জানি বলতেছে এবং ওনার দিকে থুতু ফেলতেছে। থুতু দিতে এক প্রকার ওনাকে প্রায় ভিজিয়ে ফেলছে এবং উনি বললেন যে থুতু থেকে এমন আষ্টে গন্ধ, যদি কোনো মাছ পচে যায় যেমন একটা আষ্টে গন্ধ, এর থেকে এমন আষ্টে গন্ধ। তো তিনি কষ্ট করতে যখন তিনি তার শ্বশুর বাড়ির কাছাকাছি চলে এসে এবং ওনার শরীর প্রায় দুর্বল হয়ে গেছিল, চলে আসার পর তিনি জোরে একটি চিৎকার দিয়ে মানে জ্ঞান হারায়। তো রাত তখন সময় বাজে প্রায় 2টা নাগাদ, যেমনটা তিনি আন্দাজে বলেছিলেন। তো ওনার শ্বশুরবাড়ির যে আশেপাশের লোক চিৎকার শুনে দৌড়ে আসে, এমন দেখে একটা লোক মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং দেখা পরে চিনতে পারে আরে এটা তো অমুক মেয়ের জামাই। ধরাধরি করে তিনি ওই লোকগুলো তার শ্বশুরবাড়িতে নিয়ে যায় এবং তাকে পানি ছিটায় এবং হাত পা মালিশ করার পর ওনার জ্ঞান ফেরার পর ওনাকে বলে যে আমি একটু ভয় পাইছি, আমার আগে আপনারা গোসল করান। ধরাধরি করে ওনাকে টিয়ে বলে নিচে নিয়ে গরম পানি দিয়ে সাবান দিয়ে গোসল করানো হয় এবং গোসল করানোর পরও নাকি ওনার যে শরীরে যে আষ্টে গন্ধটা ওইটা যায়নি। তো ওই দিন কোন রকম ওনাকে গোসল করে
মানে শুয়েতে দেওয়া হয়। এরপর দিন ওনার অনেক জ্বর আসে। জ্বর আসার পর যে উনি তো বলছিলেন যে আমার সাথে প্যারানর্মাল কিছু ঘটছে। তো ওনার শ্বশুর অনেকটা হুজুর নিয়ে আসে। হুজুর নিয়ে আসার পর হুজুর বললেন যে উনি তো যেদিন এসেছিলেন ওই দিন যে নদীর পাশ দিয়ে হেঁটেছিলেন তিনি এক পিশাচের কবলে পড়েছিলেন, যে যেগুলো মাছ খায় আর কি নদীতে থাকে ওইসব খারাপ পিশাচের কবলে পড়েছিলেন। যে সমস্যা নেই, ওটা ওনার কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি পরা পানি দিচ্ছি আর কিছু তাবিজ তোমার দিয়েছে। তো দেওয়ার পর বললেন যে পরা পানিটা খেতে হবে, তাবিজটা কোমরে বাঁধতে হবে এবং ওনাকে দুধ দিয়ে গোসল করতে হবে। যদি এই কথা সেই কাজ, ওনাকে দুধ দিয়ে গোসল করানো হয়। গোসল করার পর তিনি প্রায় 2 থেকে 4 দিন ওনার শরীরে জ্বর ছিল। কিছুতেই কৌতুক করতেন। উনি বলতেন কি যে এরকম হয়েছে তাতে কি হয়েছে, তুমি তো বেঁচেই আসো, এত কথা বলার তো কিছু নাই, মরে তো যেতে পারতা, এরকম করে উনি কৌতুক করতে থাকেন। তা আন্টি তেমন বেশি একটা পাত্তা দেন নেই ওনার কথায়। 2 দিন পরে মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওরকম টাইম উনি দেখতে পেলেন ওনাদের রুমের একটা কোণা দিয়ে পানি পড়ছে বৃষ্টির। উনি ওনার হাজবেন্ডকে ডেকে ওঠালেন এবং বললেন যে দেখো কি বাসা তুমি নিলা, এখান দিয়ে এরকম ভাবে পানি পড়তেছে, এই বাসায় কিভাবে থাকবো? ওনার হাজবেন্ড সেই কৌতুক মোডে বললেন কি যে এটা তো আসলে বাসাটা কাঁদছে। আন্টি জিজ্ঞেস করলেন হোয়াট ডু ইউ মিন? ভাইয়া বললেন কি যে আরে আল্লাহর ইয়াতে কাঁদতেছে, আল্লাহর কথা মনে পড়তেছে তাই বাসা কাঁদতেছে। তখন ফাতেমা আন্টি এত বেশি রাগ করে ফেললেন, উনি বললেন কি যে হ্যাঁ, শুকরিয়া আদায় করো যে বাসা কাঁদতেছে আল্লাহকে মনে করে। এই শুকরিয়া আদায় করো যে বাসাটা সিজদা দেয় নেই এখনো, বাসাটা যদি সিজদা দিত তাহলে এতদিন আমরা মরুমু হয়ে যেতাম, দয়া করে বাসাটি একটু রেনোভেট করার ব্যবস্থা করো। তো ওনার হাজবেন্ড বললেন কি ঠিক আছে, ওকে, আমি দেখি কিভাবে রেনোভেট করা যায়। 2 দিনের মধ্যে উনি পাশের লোক লাগিয়ে বাসাটা কিছুটা রেনোভেট করিয়ে দিলেন। এখন বাসাটা মোটামুটি একটু থাকার মতো অবস্থায় ছিল। এর কয়েকদিন পরে একদিন আঙ্কেল চলে গেলেন তার অফিসে এবং আন্টি বাসায় ছিলেন এবং তার যে বাচ্চারা ছিল ওরা 2 জনও ছিল স্কুলে। তো উনি কোনো একটা কাজে একটু বের হবেন। আন্টি বের হওয়ার সময় উনি দেখেন ওনার মেইন যে ডোর, বাসার মেইন ডোরের সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে, বিশাল আকৃতির একটা কুকুর, যার চোখগুলো কিছুটা লাল এবং কালারটা খুবই আনইউজুয়াল, নট ব্ল্যাক, নট ব্রাউন, নট হোয়াইট, এরকম কিচ্ছু না, মনে হচ্ছে কালো, ধূসর এবং হলুদ এই 3টা রং মেশানো। এবং কুকুরটার কান ছিল একেবারে খাড়া। কুকুরটা তাকে দেখে খুবই জোরে জোরে গড়গড় করছে। আস্তে আস্তে কুকুরটা ওনার চারপাশে ঘোরা স্টার্ট করলো। উনি যখন বেশি ভয় পেয়ে গেলেন তখন কুকুরটাকে ছেড়ে দরজার কাছ থেকে যখন কুকুরটা সরে গেল উনি দৌড়ে দরজার বাহিরে বেরিয়ে গেলেন। বাইরে বেরিয়ে দরজাটা লক করে দিলেন। লক করে উনি বাইরে দাঁড়িয়ে মানুষ খুঁজতে থাকলেন যে ওয়াশরুমে উনি ফ্রেশ হবেন, ঘুমানোর আগে ড্রেস আপ চেঞ্জ করে ফ্রেশ হবেন। তো যখন উনি ওয়াশরুমে ওনার মুখে পানি দিচ্ছিলেন তখন ওনার মনে হলো ওয়াশরুমের দরজাটা হঠাৎ একটু ফাঁকা হয়ে গেল, বাট দ্য ডোর ওয়াজ লকড। বাট তারপরেও মনে হলো যে দরজাটা ফাঁকা হয়ে গেল এবং একটা ধোঁয়ার মতো কিছু ওয়াশরুমের ভেতরে ঢুকলো এবং সে বাজে বোটকা গন্ধটা যেটা উনি ওনার ছেলে মেয়েদের রুমে পেয়েছিলেন। তো ওনার খুব ভয় লাগতে শুরু করলো লাইফে, প্রথমবারের মতো এরকম জিন টাইপের কিছু নিয়ে ভয়। ওনার কাছে মনে হলো যে কেউ হয়তো বা ওয়াশরুমের ভেতরে আছে। উনি দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেলেন এবং ওনার হাজবেন্ডকে বললেন কি যে দেখো আমার মনে হয় আমেনার কোনো একটা প্রবলেম হচ্ছে, এই ঘরটা একটু হন্টেড অ্যান্ড জিন ঘটিত কোনো প্রবলেম হয়তো বা আছে, সো তুমি একটু প্লিজ দেখো না কারোর সাথে কথা বলে। কিন্তু ভাইয়া আসলে এই জিনিসগুলি বিশ্বাস করতেন না, মানে আঙ্কেল এই জিনিসগুলি কখনোই বিশ্বাস করতেন না। আর এছাড়াও ওনার যে শ্বশুর বাড়ির ব্যক্তিবর্গরা ছিলেন ওনারাও এই সমস্ত জিনিসে বিশ্বাস করতেন না, বা ফাতেমা আন্টির বাবা বাড়ির কেউই জিন ভূতে তেমন বিশ্বাস করতেন না। তো ওনারা বললেন যে ফাতেমাকে ডাক্তার দেখানোর জন্য, আমেনাকে ডাক্তার দেখানোর জন্য বলা হলো। তা আমেনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু কোনো ডাক্তার ওরা কোনো রোগ ধরতে পারে না। মানে আমেনা ইজ টোটালি মানে ফাইন, ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট। তো এরপরে একদিন কি হলো,
আমিনাকে ফাতেমাকে জিজ্ঞেস করলেন যে ওই মহিলাকে আর এসেছিল। আমিনা বলে কি সে প্রতি রাতেই আসে, আমি মানা করি কিন্তু আমাকে বলে যে তোমার অনুমতি নিয়ে এসেছে। আন্টি কিছুটা ভয় পেয়ে যান এবং তখন ফাতেমাকে কিছুটা বকাবাদি করতে থাকেন যে তুমি আমাকে এই সমস্ত জিনিস কেন বলো নাই, আগে কেন বলবা না। তো আমিনা কিছুটা রাগ করে রুম থেকে উঠে যায় এবং বল দিয়ে খেলতে খেলতে ও কি করে শোকেসের উপরে থাকে একটা ডিনার সেটের একটা প্লেট ভেঙে ফেলে। এটা আন্টির খুবই পছন্দের একটা প্লেট ছিল, ডিনার সেট ছিল। তো উনি আমিনাকে কিছুটা বকাবাদি করে যে তুমি একটু দেখাশোনা করে খেলবো না, এখানে যাও, ভেতরে যাও, এখান থেকে যাও, চোখের সামনে থেকে যাও। যেরকম একটা মা নর্মালি বাচ্চাদেরকে একটু বকাবাদি করে ওরকমই। তো এরপর উনি আমিনাকে আর কিছু বলেননি। সন্ধ্যার দিকে যখন ওনার হাজবেন্ড বাসায় আসলেন তখন উনি আঙ্কেলকে সবকিছুই খুলে বললেন। আঙ্কেল বললেন কি এই জিনিসগুলো আসলে তোমার মনের ভুল, দেয়ার ইজ নাথিং কল্ড ঘোস্ট, নাথিং কল্ড জিন। তুমি ডিনার সেটটা ঠিক মতো রাখোনি, দ্যাটস ওয়াই এটা পড়ে ভেঙে গেছে। এখানে আমিনারও কোনো ফল্ট নাই বা আনসিন কোনো কিছুরও কোনো ফল্ট নাই। স্টপ এক্সাজারেটিং থিংস, এত বেশি বাড়িয়ে বাড়িয়ে বলো না। সেই দিন প্রথমবারের মতো আঙ্কেল কিছুটা বিরক্ত হন আন্টির উপরে। আন্টি তখন আর তেমন কিছু একটা বলে না। উনি চিন্তা করতে থাকে আমি কোথা থেকে হেল্প পাই, শ্বশুর বাড়ির কেউ মানে না, আমার বাবার বাড়ির কেউ মানে না, আমার হাজবেন্ড মানে না, এখন আমি কি করতে পারি। কিন্তু এভাবেই ভয়ে ভয়ে ওনার দিন কাটতে লাগলো। এরপরে একদিন ওনাদের বাসায় ওনার শ্বশুর এবং শাশুড়ি বেড়াতে এলেন। বেড়াতে আসার সময় নর্মালি বাড়ির বয়োজ্যেষ্ঠ দাদা দাদি নানা নানি যারা থাকেন ওনারা বাচ্চাদের জন্য অনেক গিফট নিয়ে আসেন। একটা খেলাও খেলেন অনেক সময় ছোট বাচ্চাদের সাথে যে আমি তুই এটা হাতে চকলেট নিলাম, কোন হাতে চকলেট আছে বলতে পারলে এটা তোমার। তো উনি দেখলেন কি যে আমিনার সাথে ওনার শাশুড়ি এই খেলাটা খেলছেন, কিন্তু আমিনা জিদ করছে যে না আমার একবারই সব কয়টা চাই। তো ফাতেমা আন্টি এবার একটু হাসি খুশি একটু শান্ত হলেন যে না যাক বাসায় আরো মানুষ আসছে, এখন কিছুটা সেফ থাকতে পারবো। উনি কিছুটা নিশ্চিন্ত হয়ে রান্নাঘরের দিকে গেলেন সবার জন্য চা বানাতে। উনি যখন চা বানাচ্ছিলেন, চাটা যখন প্লেটে ঢাললেন কাপের উপরে ঢাললেন, তখন হাতে নিয়ে বাইরে আসবেন এমন সময় উনি শুনলেন ওনার শাশুড়ি বিকট শব্দে চিৎকার করে উঠলেন। এমন শব্দে চিৎকার করলেন মনে হয় ওনার জান বেরিয়ে যাচ্ছে, এমন জোরে উনি চিৎকার করে উঠেছিলেন। তো আন্টি যখন এই চিৎকারটা শুনলেন তখন ওনার হাত থেকে চায়ের কাপ এবং প্লেট সব পড়ে গেল। উনি দৌড়ে বাইরে আসলেন এবং দেখলেন যে কি হচ্ছে আসলে বাহিরে। উনি এসে সম্পূর্ণ অবাক। ওনার শাশুড়ির ডান হাত একেবারে মুচড়ে দেওয়া, একেবারে উল্টে ফেলা। এই দৃশ্য দেখে উনি নিজেও চিৎকার দেন। তৎক্ষণাৎ কোনো না কোনো ভাবে ওনার হাজবেন্ডকে খবর দেওয়া হয় এবং ওনার হাজবেন্ড বাসায় চলে আসেন আর ওনার শাশুড়িকে হসপিটালে